গরমের দুপুরে দরজা জানলা বন্ধ করে বেশ গভীর একটা ভাত ঘুম দেন অবিনাশ। আর এই তিন কামরার নিস্তব্ধতা ভেঙে অনুরণিত হয়ে চলে তার নাসিকা কঞ্চল। অনুরণন চলে প্রায় 4:15 অবধি। তা 10-12 মিনিটের মধ্যে কলিংবেল জানিয়ে দেয় মৃত্যুলের আগমন বার্তা। এটাই রোজকারকার ছবি। আজও তেমনই হওয়ার কথা ছিল, কিন্তু এই অল্প সময় ফাঁকটাতেই ঘটে গেল একটা ছোট্ট ঘটনা। বাথরুমে যাবার জন্য যেই ফ্যানটা বন্ধ করেছেন অবিনাশ, অমনি একটা মৃদু খুটখুট শব্দ অনুভব করলেন। এখনো শ্রবণ শক্তি বিশ্বাসঘাতকতা করেননি তার সঙ্গে, তাই শব্দের উৎস আবিষ্কারে অসুবিধা হলো না। ব্যালকনির দিকে জানলাটা, তেমন কোনো ব্যাপার নয়, ঘষা কাঁচের উপরে একটা পাখি, অর্থাৎ ওই ঠোঁট দিয়ে টুকটুক করছে। কিন্তু দীর্ঘ 10 বছরের অবসর জীবনে বস্তুত অলস সময় কাটে বিপত্নিক অবিনাশে। তাই একাকিত্ব আর কর্মহীনতার ক্লান্তি কাটাতে এই ধরনের ছদ্ম রহস্য উন্মোচনে তার বালকসুলভ উৎসাহ। সেইটা নেই খুব সতর্পণে জানলাটা খুললেন তিনি, আর সঙ্গে সঙ্গে ছোট্ট শাড়িটা ভাবা চাকা খেয়ে উড়ে গিয়ে ব্যালকনির রেলিংয়ে বসে ঘাড় নাড়তে লাগলো। তাই দেখে অবিনাশ সরল আনন্দে মনে মনে খানিকটা হেসে নিলেন। আর ঠিক তখনই বেজে উঠল কলিং বেলটা। মিতুলকে দরজাটা খুলে দিয়ে বাথরুমে গেলেন অবিনাশ। আর বাথরুম থেকেই শুনতে পেলেন মিতুল বেশ জোরে হুস হুস শব্দ করছে। ঘরে এসে দেখেন ধুমধুমার কাণ্ড। সেই শালিকটা খোলা জানলা দিয়ে ঘরে ঢুকে এসেছে, আর মহানন্দে অবিনাশের খাট, টেবিল, আলমারি, ফ্যান ইত্যাদিকে স্টেজ করে নৃত্য প্রদর্শন করে চলেছে। অবিনাশকে দেখেই মিতুল বলল, বাবা দেখো তোমার টেবিল কর্তার কি অবস্থা করেছে। আঁতকে উঠলেন অবিনাশ। সে কি? স্ত্রী পূর্বে স্মৃতিচিহ্ন দিয়ে মুড়ে রেখেছেন তিনি নিজের ঘরটাকে। এমব্রয়ডারি করা টেবিল কর্তা তারই নিদর্শন। আর পাখিটা কিনা তার উপরেই করলো নোংরা কাজটা। এমনিতেই পাখিটাকে তাড়াতে মিতুল বেশ সচেষ্টই ছিল। অবিনাশ দ্বিগুণ উৎসাহে যোগদান করলেন। শালিকটাও চতুর্গুণ উৎসাহে নেচে চলল। শেষে মিনিট 5 পর ক্লান্ত হয়ে শটাং এসে অবিনাশের কাঁধে বসে নোংরা কাজটা আর একবার সুসম্পন্ন করে ব্যালকনির দিকের খোলা জানলা দিয়ে ফুরুত করে উড়ে পাড়ালো। শালির পর্ব শেষ হলে টেবিল ক্লথ আর অবিনাশের ফতুয়াটা সার্ফের জলে ভিজে মিতুল স্নানে চলে গেল। স্কুল থেকে ফিরে রোজ ফ্রেশ হয়ে শ্বশুরের সঙ্গে বসে চা খায় সে। অবিনাশ হাঁটতে বেরোন 5টা নাগাদ। সেই ফাঁকে মিতুল একটু বিছানায় গড়িয়ে নেয়। এরপর তো আবার সন্ধ্যা হলেই স্কুলের বাচ্চাদের খাতা কারেকশন, পরের দিনে ওয়ার্কশিট তৈরি, বিভিন্ন অফিসিয়াল কাজে ডুবে যেতে হবে। ধুর, মিতুলের এসব ভালোই লাগে না। আসলে 11টার 4টে ডিউটি, রুটিন মাফিক কাজ, কোনোটাই মিতুলের পছন্দ নয়। ঘরকন্নার কাজ, ঘুরে ঘুরে মার্কেটিং, ভাত ঘুমে যাবার আগে ম্যাগাজিনের পাতায় ডুব দেওয়া, ছেলে মানুষ করা, এসবেই মিতুল পরিতৃপ্ত। আর মিতুলের এই পরিতৃপ্তির সাথে নীলেশের চাহিদাটা মিলে গিয়েছিল দেখেই তারা জীবনসঙ্গী হিসাবে একে অপরকে পছন্দ করেছিল। বস্তুত ওয়ার্কিং লেডি নীলেশের একেবারেই পছন্দ নয়। মিতুলও তো বেশ মনের সুখে স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করছিল। কিন্তু গুগলের 7 বছর বয়স হবার সাথে সাথে নীলেশের ছেলেকে দার্জিলিং এ রেখে কনভেন্ট এডুকেটেড করে তোলা এক সুপ্ত বাসনার প্রকাশ। শাশুড়ি যতদিন ছিলেন তখন মিতুলের সাথে জোট বেঁধে নীলেশকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন যে একটা শিশুকে তার মায়ের থেকে বিচ্ছিন্ন রাখলে
মা আর সন্তান দুজনের মনের অবস্থা কি হয়। আকাশ তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে চুপচাপ সব শুনত এবং সম্ভবত মায়ের কথার উপরে কথা বলবে না দেখেই এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু পূরবীর মৃত্যুর শোকটা কাটিয়ে উঠতেই হঠাৎ একদিন গোগলকে একটা কোচিং সেন্টারে ভর্তি করে দিল নীলেশ। তারপর অনলাইন ফর্ম ফিল আপ, অ্যাডমিশন টেস্ট, সবটাই মিতু নির্বাক দর্শক হয়ে দেখেছে। এর আগে এই ব্যাপারে তার আপত্তি জানিয়ে এত কথা বলার পরেও যখন নীলেশ সেসব এতটুকু গুরুত্ব দিল না, তখন মিতুলের আর স্পৃহা হলো না আর কিছু বলে। কিন্তু মিতুল ভাবেনি যে গোগল অ্যাডমিশন টেস্ট পাশ করে যাবে। অবশ্য তারপরেও মিতুল স্বভাব বিরুদ্ধভাবে নিশ্চুপই থেকেছে। নীরবে ছেলের ব্যাগ গুছিয়ে দিয়েছে, মা আর ছেলেতে একসাথে চোখের জলে ভিজিয়েছে রাতের বিছানা। এই সবকিছু নীলেশ দেখেও দেখতে পায়নি। তারপর একদিন গোগলের প্রবল কান্নাকাটি, অবিনাশীর প্রতিরোধ সবকিছুকে উপেক্ষা করে নীলেশ ছেলেকে নিয়ে রেখে এলো নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে। আগের সন্ধ্যার সময়টাতে গোগলকে তার পড়া বুঝিয়ে দিয়ে শাশুড়ির সাথে মিতুল বেশ একটা চা মুড়ি সিঙ্গারা জমাটাই আড্ডায় বসত, সঙ্গে লুডোর আসর। এই বাড়িতে সন্ধ্যায় সিরিয়ালে চল নেই কোনো কালেই। তাছাড়া গোগল তার বেশ লক্ষ্মী ছেলে, পাশের ঘরে একাই সব হোম টাস্ক করে ফেলত। মিতুল মাঝে মাঝে গিয়ে শুধু একটু দেখে আসতো। গোগলের পড়া হয়ে গেলে সেও যোগ দিত আড্ডায়। অবিনাশীর শান্ত আড্ডার ঠিক ছিল পাড়ার চায়ের দোকান। ছেলেকে অফিস থেকে ফিরতে দেখলে তবে নিজের ঘরে রাস্তা ধরতেন তিনি। বাপ ছেলে দুজনায় বাড়ি ফিরলে মিতুলদের আসরও শেষ হতো। কিন্তু কয়েকদিনের ব্যবধানে মিতুলের দুই সঙ্গী ভিন্ন ভিন্ন কারণে দূরে চলে গেল, মিতুলের ভেতরটাকে একেবারে ফাঁকা করে দিয়ে। তবে নীলেশ যেন ক্ষান্ত হলো। এরপরই পাড়ার ওই বাচ্চাদের স্কুলটাতে খোঁজ নিয়ে একটা ফোর্স অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছিল মিতুল। 2 মাসের মধ্যে চাকরিটা হয়েও গেল। মিতুল ভেবেছিল এরপর বোধহয় নীলেশ তার উপর খানিক চোটপাট করবে। কিন্তু বিস্ময়কর ভাবে মিতুলের চাকরি নিয়ে নীলেশ একটি বাক্য ব্যয় করল না। ব্যাস, সেই থেকে এক অভিমানের ফল্গু ধারা বয়ে চলেছে দুজনের সম্পর্কের মধ্যে। অবিনাশ এখন মাঝে মাঝে ভাবে মিতুল কত মিশুকে প্রকৃতির মেয়ে, অথচ আজকাল কেমন যেন হাসতেই ভুলে গেছে। এই হাসি খুশি ছটফটে মেয়েটাকে পূরবী পছন্দ করেছিল তাদের একমাত্র ছেলে নীলেশের বউ করার জন্য। তুলনায় নীলেশ একটু চুপচাপ অন্তর্মুখী প্রকৃতির। অবশ্য আজকাল যেমন হয়, দুজনেই নিজেদের মধ্যে কথা বলে সম্মতি দেওয়ার পর বিয়ের কথা এগিয়েছিল। তবে বিয়ের পর দুটিকে মানিয়েছিল বেশ ভালো। সত্যি কি সুন্দর ছিল সেই দিনগুলো। সদ্য বিবাহিত নীলেশ মিতুল পুরী যাবে হনিমুনে। হঠাৎ আগের দিন মিতুল এসে পূরবীর গলা জড়িয়ে ধরে বলল, ও মা, তাড়াতাড়ি ব্যাগপত্র সব গুছিয়ে নাও, কাল তোমরা দুজনও যাবে আমাদের সঙ্গে। আমি কিন্তু তোমাদের না জানিয়ে টিকিট কেটে রেখেছি, এখন আর না করলে হবে না। স্বাভাবিকভাবেই মিতুলের আন্তরিক আবদারের সামনে অবিনাশ পূরবীর কোনো ওজোর আপত্তি দাঁড়াতে পারেনি। দারুণ আনন্দে কেটেছিল সেই 4টে দিন। পূরবীকে নিয়ে অবিনাশের সেই প্রথম আর সেই শেষ। বড্ড বেড়াতে ভালোবাসত পূরবী, কিন্তু স্ত্রীর সেই শখকে কোনোদিনই গুরুত্ব দেননি অবিনাশ। অবশ্য পূরবীর কোনো চাওয়া পাওয়া নিয়েই বা অবিনাশ ভেবেছে কোনোদিন? তাই পূরবী অভিমান করে পাই একটা কথা বলতো, পরের জন্মে দেখো আমি ঠিক পাখি হয়ে জন্মাবো। সংসারে কোনো বাঁধন আর আমার ধরে রাখতে পারবে না। এই জন্মে তো কেউ আমার ইচ্ছে অনিচ্ছের দাম দিল না। পাখি হয়ে দুটো স্বাধীন ডানায় ভর করে যেখানে খুশি সেখানে যাব, প্রাণ খুলে গান গাইবো, কেউ বাধা দেওয়া থাকবে না।
যুবক অবিনাশ অবশ্য তখন স্ত্রীর অভিমানী গভীরতা বুঝতেন না, বরং ঠাট্টা করে বলতেন, আর যদি খাঁচার পাখি হও তখন তো একই অবস্থা হবে। সত্যি, মানুষটা আর বেঁচে নেই এখন। তাই সব সময় শুধু তার প্রতি করা অবহেলাগুলো কথাই আনাগোনা করে অবিনাশীর মনে। বিয়ের পর কয়েক বছর তো বউয়ের দিকে ফিরেও তাকাতেন না তিনি। শ্যামলা বরণ ছোটখাটো চেহারা পূরবীকে মোটেও পছন্দ হয়নি তার। মন তখন তাদের অফিসের একম এবং অদ্বিতীয়ম সহকর্মীটি রূপের মোহে মজে রয়েছে। মনের ভিতরে সেই সুন্দরীকে নিয়ে স্বপ্নজন বিস্তারও শুরু হয়ে গেছিল। তাকে প্রেমের প্রস্তাব দিয়েই ফেলবেন এমন সময় এক অবস্থায় হুট করে অবিনাশের অভিভাবকরা জানালেন যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। সে যুগে এসব ব্যাপারে নিজের পছন্দ অপছন্দের কথা গুরুজনদের সামনে প্রকাশ করাটা ছিল খুবই সাহসিকতার ব্যাপার। তাই অবিনাশ তার বাবার সিদ্ধান্তের উপর কোনো কথা বলতে পারেননি। এখন অবিনাশ ভাবেন, ভাগ্যিস পারেননি, না হলে পূরবীর মতো এমন সহধর্মিণী সাহচর্য থেকে বঞ্চিত হতে হতো। সত্যি কি সত্যি কি না সহ্য করেছে পূরবী তার জন্যই। বিয়ের পর বছর তিনেক তো তাদের মধ্যে তেমন কোনো সম্পর্কই তৈরি হয়নি। এদিকে অবিনাশের মা ঠাকুমা তাদের সন্তান না হওয়া নিয়ে পূরবীকে ভর্ৎসনা করেছে দিন রাত। এমনকি অবিনাশের ছোট ভাইয়ের বউ নিপা সে সময় একটি পুত্র সন্তান হয়ে যাওয়ায় সেও তার বড় যাকে খোঁটা দিতে ছাড়ত না। আবার শাস্তি স্বরূপ সংসারের সিংহভাগ কাজই করতে হতো পূরবীকে। এমনও হয়েছে পরিবার সুতুল্য সকলের হয়তো কোনো নিমন্ত্রণ পূরবীকে স্পষ্ট জানিয়ে দেওয়া হতো সন্তান না হওয়া পর্যন্ত সে কোথাও যেতে পারবে না। পূরবী এসব মুখ বুজে সহ্য করত। আর তখন অবিনাশের সব ব্যাপারে ছিলেন চরম উদাসীন। অবিনাশের মতি ফিরল নিজের স্বার্থসিদ্ধির মাধ্যমে। এক দুর্ঘটনায় তার পা ভেঙে গিয়ে তাকে প্রায় 1 মাস বিছানায় শয্যাশায়ী থাকতে হয়েছিল। সেই সময় পূরবী সংসার সামনে একা হাতে তার সেবা শুশ্রূষা করেছিল। সেই প্রথম পূরবীকে সামনে থেকে দেখার অবকাশ হয়েছিল অবিনাশের। এরপরই আস্তে আস্তে সংসারে মন বসতে শুরু করলো তার। কিন্তু সংসারে মন ফুললে কি হবে, স্ত্রীর মনের ভেতরের কথা কোনোদিনই জানার চেষ্টা করেননি অবিনাশ। তাই স্বামীর সাথে সিনেমা, থিয়েটার বা কাছে পিঠে ঘুরতে বেড়াতে যাওয়া, নিজের পক্ষে একান্তে বসে একটু গল্প করা, এসব ছোট ছোট সুখ থেকে বরাবরই বঞ্চিত হতে হয়েছিল পূরবীকে। সংসার আর সন্তান প্রতিপালনের গুরু দায়িত্বের আড়ালে নীরবে থাকত ব্যক্তি পূরবীর মনের বাসনাগুলি। স্বামী হিসাবে অবিনাশ সত্যি সেসব ব্যাপারে ছিল অজ্ঞ ও উদাসীন। এমনকি রিটায়ারমেন্টের পরও পাড়ার ফুটবল ক্লাব, কোঅপারেটিভ, চায়ের দোকানের আড্ডার মোহে পূরবীর কথা ভাবার সময় হয়নি তার। রাতের বিছানায় অভিমান করে কত কি না বলতো পূরবী। সেসব কথা শেষ হবার আগেই ঘুমিয়ে পড়তেন নির্বিকার অবিনাশ। তাই বলে কি অবিনাশ পূরবীকে ভালোবাসতেন না, নাকি স্ত্রীকে সম্মান করতেন না? সবটাই ছিল তার মনের গভীরে, শুধু সময় থাকতে তা নিজেও উপলব্ধি করতে পারেননি। না হলে পূরবীর না থাকাটা তাকে এমন একাকিত্বে ভরিয়ে রাখে কেন? সবই তো আছে, পাড়ার ক্লাব, চায়ের দোকান, কোঅপারেটিভ। শুধু এসব থেকে মন উঠে গেছে অবিনাশের। ইস, যদি পূরবী থাকতে এই অনুভূতিগুলো মারা দিত অবিনাশের মনকে, তবে হয়তো একটা ভুল ধারণা নিয়ে চলে যেতে হতো না পূরবীকে। আজকাল কেবল অবিনাশের মনে এইসব কথাগুলোই আনাগোনা করে সারাক্ষণ। পূরবীর সাথে মনে মনে কত কথা হয়। সারা জীবনে অব্যক্ত অনুভূতিগুলো সমুদ্রের ফনা তোলা ঢেউয়ের মতো
আছড়ে পড়ে তার ভাবনার তটে। এইভাবেই কাটছিল অবিনাশের নিস্তরঙ্গ জীবন। মাঝখান থেকে ওই শালিকটা এসে নতুন ছন্দ যোগ করলো। সেদিনই সেই শালিক কাণ্ডের পর থেকে প্রতিদিনই একটা শালিককে অবিনাশের ঘর লাগোয়া বালকনিতে এসে বসে থাকতে দেখা যেত। তবে সময়টা বিকেল নয়, দুপুর। অবিনাশ প্রথম কয়েকদিন দেখেছে, কিন্তু ব্যাপারটাকে অত গুরুত্ব দেননি। কিন্তু ক্রমশ লক্ষ্য করলে শালিকটা রোজ একই সময়ে আসে। ঠিক 12:30টার দিকে অবিনাশ যখন খেতে বসে, সেই সময় এসে ব্যালকনির রেলিংয়ে এসে বসে থাকে। ওদের ডাইনিং টেবিল থেকে ব্যালকনিটা স্পষ্ট দেখা যায়। অবিনাশ লক্ষ্য করেছে, তিনি যতক্ষণ খান পাখিটা ঠায় এক জায়গায় বসে শুধু ঘাড় ঘোরাতে থাকে। এটা অবিনাশী বেশ অবাক লাগলো। সাধারণত শালিক পাখি তো খুব ছটফটে হয়, এ আবার তেমন ধারা। বয়সের কারণেই অবিনাশের খেতে বেশ সময় লাগে। অতক্ষণ রেলিংয়ে একটা গ্রিল ধরে পড়ে থাকে। তারপর অবিনাশী খাওয়া শেষ হওয়ার পর মুখ ধুয়ে আস্তে আস্তে একেবারে ফুরুত। ক্রমশ এমন একটা ছাপোষা ব্যাপারের মধ্যে রহস্য খোঁজার খেলায় অবিনাশ নিজে একাকিত্বকে হারিয়ে ফেলে। সপ্তাহখানেক পর খেতে বসার সময় পরিবর্তন করলেন তিনি। শালিকটা প্রথম 2-4 দিন আগের সময়তেই এলো, তারপর সেও সময় পরিবর্তন করল। ক্রমে অবিনাশের ধারণা হলো, প্রথম দিন বিকেলে যে শালিকটা এসেছিল সেই। সেদিন ওভাবে তাড়িয়ে দেওয়ায় অভিমান করে আর ঘরে ঢোকে না। তাই অবিনাশ নিজেই একদিন খেতে না গিয়ে আগে একটা চেয়ার পেতে ব্যালকনিতে বসে। হাত নাড়িয়ে অনেকক্ষণ ধরে শালিকটাকে ওড়ানোর চেষ্টা করলে, কিন্তু তাকে নড়ানো গেল না। এবার হঠাৎ একসময় অল্প একটু উড়ে এসে অবিনাশের হাতের উপর বসল। ব্যাস, বন্ধুত্ব হয়ে গেল দুজনের। এরপর থেকে বদলে গেল অবিনাশের দুপুরগুলোর ছবি। এখন অবিনাশ রোজ অপেক্ষা করে বসে থাকেন কখন পাখিটা আসবে। ও আসলে ওর সামনে একটা বাটিতে রুটি ছিঁড়ে দিয়ে এসে ডাইনিং টেবিলে এসে নিজে খেতে বসে। তারপর দুজনে একসাথে খায়। শালিকটার খাবার অবশ্য খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সে তখন আগের মতোই এক জায়গায় বসে ঘাড় নাড়াতে নাড়াতে অবিনাশী খাওয়া দেখে। অবশ্য এখন আর আগের মতো অবিনাশী খাওয়া শেষ হলেই উড়ে পালায় না। অবিনাশ হাত মুখ ধুয়ে আসলে তারপর শুরু হয় দুজনে দ্বিপ্রাহরিক আড্ডা। অবিনাশ একাই হাত নেড়ে নেড়ে বিভিন্ন কথা বলে যায়। সে কত কথা, পূরবীর মৃত্যুর পর থেকে জমিয়ে রাখা সব মনের কথা। আর পাখিটাও বোদ্ধার মতো সব শোনে। পাখিটার একটা নামও দিয়েছেন অবিনাশ, মণি। হ্যাঁ, মণি, পূরবীর ডাক নাম। ওর বাবা মা গত হবার পর একমাত্র অবিনাশই তো ওই নামে ডাকতেন পূরবীকে। নিজের অজান্তেই কেন পাখিটাকে সেই নামটাই দিয়ে ফেললেন অবিনাশ। পূরবী যে পরজন্মে পাখি হয়ে জন্মাতে চাইতো, সেটাই কি কারণ? কারণ খোঁজার চেষ্টা করেননি অবিনাশ, শুধু মনের গভীরে একটা বিশ্বাসকে চাপা দিয়ে রেখেছিলেন। কিন্তু সেটা আর বেশি দিন চাপা থাকলো না। সে এক কালবৈশাখীর বিকেল, দিশেহারা মনি একটু আশ্রয় খুঁজে উঠতে উঠতে ঢুকে পড়েছিল অবিনাশের ঘরে। অবিনাশ তখন অন্যদিকে জানলাগুলি বন্ধ করতে ব্যস্ত ছিলেন। মনি এসে বসলো তার ডান কাঁধের কাছটায়। অবিনাশ প্রথমটাই হকচকিয়ে গেলেন, তারপর সম্বিত ফিরে পেয়ে খুব খুশি হলেন। বললেন, শেষে তোমার অভিমান ভাঙল মনি। সেই প্রথম দিন তোমায় না চিনতে পেরে তাড়িয়ে দিয়েছিলাম, তাই অভিমান করে আর কোনোদিনই তো ঢোকোনি এই ঘরে। দেখো, যে ঝড়কে তুমি ভয় করতে, সেই আবার তোমায় আমার কাছে নিয়ে এলো। অপর দিক থেকে উত্তর এলো, কক কক। এইভাবেই সারা দুপুর বিকেল জুড়ে প্রেমালাপ চলল। অবিনাশ খেয়ালই করেননি কখন মিতুলার নীলেশ এসে পেছনে দাঁড়িয়েছে। এসব কি হচ্ছে বাবা? হকচকিয়ে উঠলেন নীলেশের চিৎকারে।
অবিনাশ অপ্রস্তুত। মানে? তোরা মানে? এবার মিতুল বলল, বাবা তুমি এটা কি করছো? যে গেছে সে তো আর ফিরে আসবে না। এটা আমাদের সবার কাছেই খুব দুঃখের, কিন্তু তা বলে। না রে মা, মনি আমাকে ছেড়ে যেতে পারে না। ও পাখি হতে চাইতো, তাই তো ও আবার এই রূপে আমার কাছে ফিরে এসেছে। কথাটা বলি অবিনাশ পাখিটার দিকে তাকিয়ে বললে, কি গো মনি, তুমি ওদের কিছু বলো। মনি বলল, কক কক। তারপর সম্ভবত লোকজনের উপস্থিতি টের পেয়ে উড়ে পালালো। এরপর মিতু অনেক বোঝাবার চেষ্টা করলো অবিনাশকে যে ওই পাখিটাকে ঘিরে এতদিন যা হয়েছে তা কাকতালীয় এবং অবিনাশের কল্পনা মাত্র। কিন্তু ফল হলো উল্টো। মিতুলের যুক্তি খণ্ডন করার তাগিদে অবিনাশের মনে ঘটনাগুলি পুনরাবৃত্তি হতে লাগলো, আর অবিনাশের বিশ্বাসটা আরো গাঢ় হলো। এদিকে নীলেশের মনে কিন্তু অন্য প্রতিক্রিয়া হলো। বাবার সাথে তার বরাবরই ছাড়া ছাড়া সম্পর্ক। মা ছিল তার সবচেয়ে কাছের মানুষ। মায়ের চলে যাওয়ায় নীলেশের হৃৎপিণ্ডের অর্ধেকটাই ফাঁকা হয়ে গেছে। সেই মাকে নিয়ে মশকরা সে কিছুতেই সহ্য করল না। ফলত লেগে গেল বাবা ছেলের মতবিরোধ। রোজ খিটিমিটি লেগেই থাকে। মিতুল একবার স্বামীকে সামলাতো, একবার শ্বশুরকে, কিন্তু কেউ কারো যুক্তি থেকে এক চুলও নড়বে না। এভাবে চলল দিন সাথে। বাবাতে ছেলেতে কথা নেই। এদিকে অবিনাশের মনি সেই যে গেছে আর আসে না। এদিকে ছেলের সাথে সংঘাত। অন্যদিকে মনির অনুপস্থিতিতে অবিনাশ মানসিকভাবে খুব ভেঙে পড়লেন। ৮ দিনের মাথায় বিকেলের দিকে অবিনাশের ব্যালকনিতে এসে বসলো দুটো শালিক। তাদের একটাকে অবিনাশের দৃঢ় বিশ্বাসী মনি বলে শনাক্তও করলো, কিন্তু মনি তো অবিনাশের দিকে ভ্রুক্ষেপও করল না। অন্য শালিকটার সাথে কিছুক্ষণ কক কক করে উড়ে পালালো। অবিনাশের ভাঙা মনটা এবার একেবারে দুমড়ে মুচড়ে গেল। এমনিতেই দিনের বেশিরভাগ সময়টা একাই কাটাতে হয় তাকে। না চাইতো মনের মধ্যে মনির সেই দিনের আচরণটা আনাগোনা করে সারাক্ষণ। আবার মাঝে মাঝে মনে হয় নিজের একমাত্র সন্তান তাকে অস্বীকার করেছে। এটা বুঝতে পেরেই মনি অভিমান করে আর আসে না। কিন্তু অন্য একজনের সাথে এসে অবিনাশকে দুঃখ দেবার জন্যে অমন আচরণটা না করলেই পারত। ইদানিং এসব অলীক ভাবনাগুলোই পরম সত্য হয়ে গেতে বসেছে অবিনাশের মনে, যার ফলে বাস্তব জগতের সাথে ক্রমশ দূরত্ব তৈরি হচ্ছে তার। সকালে বিকেলে হাঁটতে যাওয়া, মাঝে মধ্যে চায়ের দোকানে গল্পগুজব, টুকটাক সবজি বাজার বা ব্যালকনির গাছগুলোর পরিচর্যা, সবকিছু থেকেই নিজের অজান্তেই গুটিয়ে নিচ্ছেন নিজেকে। দিনের বেশিরভাগ সময় ঘরে বসে ব্যালকনির দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই অস্বাভাবিক তো মিতুলের দৃষ্টি এড়ায়নি, কিন্তু কি বা করতে পারে সে? নীলেশকে তো এই ব্যাপারে কিছু বলাই যাবে না। আর ডাক্তারের কথা মতো অবিনাশকে অন্য কোনো ভাবনা বা কাজে ব্যস্ত রাখত সে অপারগ। এদিকে অবিনাশের শারীরিক অবস্থাও খারাপ হতে শুরু করেছে। একটা মাইল্ড সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছে। যদিও হসপিটালাইজ করতে হয়নি, তবু অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। কোনো আয়ার ভরসায় মৃত্যু রাখতে নারাজ তার শ্বশুরকে, তাই নিজেই ছুটি নিয়েছে। ডাক্তার বলেছেন একটাই ঔষধ, রোগীকে আনন্দে রাখা। মিতুল ভাবে, ইস, অন্তত একটা শালিক পাখি যদি ব্যালকনিতে এসে বসতো, সে ঠিক বাবাকে বুঝিয়ে সুঝিয়ে সুস্থ করে তুলত। কিন্তু কোথায় কি? এখন অবিনাশের সাথে সাথে মিতুলও মাঝে মাঝে তাকিয়ে থাকে বারান্দার দিকে। যদি হঠাৎ করে উড়ে আসে সেই শালিকটা। শালিক এলো না, কিন্তু একদিন ঠিক তার আসার সময়টাতেই, মানে দুপুর 12:30টায় কলিং বেল বেজে উঠল।
দরজা খুলে মিতু নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। তার বাবার হাত ধরে গোগল দাঁড়িয়ে, কোনো ছুটি ছাটা নয়, অথচ নিজের অফিসের কাজে দুদিনের জন্য আসানসোল যাবার নাম করে নীলেশ গোগলকে নিয়ে এসেছে। এ তো অবিশ্বাস্য। বিস্ময় ঘড়ি গোপালকে জড়িয়ে ধরে যখন চুমুতে চুমুতে পরিয়ে দিচ্ছে মিতু, তখন তাকে আরো অবাক করে দিয়ে গোপাল বলে উঠল, মা জানো, বাবা বলেছে আমাকে আর দার্জিলিং যেতে হবে না। এখন থেকে আমি আগের মতোই বাড়ি থেকে স্কুলে যাব। এবার ছেলেকে ছেলে তার বাবার দিকে একটা নির্বাক দৃষ্টি নিক্ষেপ করলো মিতু। নীলেশও খানিকক্ষণ তাকে স্মিত হেসে ভেতরে চলে গেল। এদিকে নাতিকে দেখো, অবিনাশের অবস্থার তেমন কোনো পরিবর্তন হলো না। দৃষ্টি সেই আকাশের দিকে সীমাবদ্ধ। এবার একটা আয়া রাখতেই হলো, কারণ মিতুল তো আর বেশি দিন ছুটি পাবে না। তাকে এবার চাকরিতে রিজয়েন করতেই হবে, অথবা রিজাইন দিতে হবে। তাছাড়া গোগলকে তো সেশনের মাঝখানে নিয়ে আসা হয়েছে। কোনো বড় স্কুল এখন ভর্তি নেবে না, তাই মিতুলের স্কুলে এই কটা মাসের জন্য ভর্তি করার কথা ভাবা হচ্ছে। এসব ব্যাপারে কথা বলতে নীলেশ আর মিতুল একদিন দুপুরে ঘন্টাখানেকের জন্য মিতুলের স্কুলে গিয়েছিল। যাবার সময় দেখে গিয়েছিল অবিনাশ ঘুমিয়ে আছে। ফিরে এসে দেখে সব শেষ। অবিনাশের সেই ঘুম আর ভাঙল না। একটা মামুলি ঘটনাকে বিশ্বাস যে কোন গভীরতায় নিয়ে যেতে পারে তার প্রমাণ রাখলেন অবিনাশ তার মৃত্যুর মধ্যে দিয়ে। অবিনাশের নিথর দেহটা খাটের উপরে মালা চন্দনে সুসজ্জিত হয়ে শুয়ে রয়েছে। ব্যালকনির দিকে জানলাটা দিয়ে বিকেলের নরম আলো এসে তার উপরে বুলিয়ে দিচ্ছে একটা পরম প্রশান্তির স্পর্শ। আত্মপ্রতিবেশীদের ভিড়ের ফাঁক দিয়ে অপলকে সেই দিকে চেয়ে আছে নীলেশ। আজ তার কেমন জানি এক অচেনা অনুভূতি হচ্ছে। মিতুলের মতো কান্না পাচ্ছে না তার, কিন্তু ভেতরটা কেমন খাঁ খাঁ করছে। এসবের মধ্যে কোথা থেকে একটা শালিক ব্যালকনি খোলা জানলা দিয়ে উড়ে এসে অবিনাশের পায়ের পাতায় বসে ঠোঁট ঘষতে লাগলো। স্বাভাবিকভাবেই ভিড়ের মধ্যে কয়েকজন হুসহুস করে তাকে তাড়াতে উদ্যত হলো। আর ঠিক সেই মুহূর্তে সকলকে বাধা দিয়ে নীলেশ বলিয়া উঠল, না থাক। ঘটনার আকস্মিকতায় সকলের দৃষ্টি তখন নীলেশের দিকে। মিতুল ব্যাপারটা বুঝতে পেরে উঠে গিয়ে নীলেশের হাতটা ধরল। ততক্ষণে আকাশের দু চোখে কোণে দু ফোঁটা জল জমেছে। অবিনাশের শেষ যাত্রা চলল অনেকগুলো অব্যক্ত অনুভূতির কাজে যেতে।